হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসের বিষয় হলো ভূগোল। ভূগোলের প্রতিটি অধ্যায় থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে একটি দুটি প্রশ্ন প্রতি পরীক্ষায় এসেই থাকে। তো অতএব এই ভূগোল সেটটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। যদি 80% to 90% অ্যান্সার করতে পারো তাহলে অবশ্যই তোমার প্রস্তুতি খুব ভালো জায়গায় আছে এবং নিজেকে আরও প্রস্তুতির মধ্যে নিজেকে রেখে দাও। আর যদি তার থেকে কম করতে পারো, মন খারাপ করার কোনো দরকার নেই, আরও একটু ভালো করে পড়লে দেখবে অবশ্যই তুমি প্রশ্নগুলো করতে পারছো। চলো ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? আমরা জানি, প্রত্যেকেই জানি আমরা যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সেটা হলো সান্দাকফু। এই সান্দাকফুর উচ্চতা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দাকফু এবং এর উচ্চতা হলো 3636 মিটার। তাহলে 3636 মিটার এই সান্দাকফুর উচ্চতা। এটি হচ্ছে কিনা যে পশ্চিমবঙ্গের কোন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত? দার্জিলিং পর্বতশ্রেণী, সিঙ্গালীলা পর্বতশ্রেণী, জয়ন্তী পাহাড়, না উপরের কোনোটি নয়? এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হিসাবে অপশান বি, সিঙ্গলীলা পর্বতশ্রেণী। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু সেটি সিঙ্গলীলা পর্বতশ্রেণীতে অবস্থান করছে। এই সিঙ্গলীলা পর্বতশ্রেণী ভারত থেকে কোন দেশকে আলাদা করেছে? উত্তরটি হবে নেপাল। নেপালের সঙ্গে ভারতকে পৃথক করার যে পর্বতশ্রেণীটি সেটি হলো সিঙ্গলীলা পর্বতশ্রেণী। চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে ডিভিসি পরিকল্পনা চালু করা হয়েছে? ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। এই ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন এটি কোন পরিকল্পনা অনুসরণ করে করা হয়েছে? এএফসি, টিভিএ, ডিডিসি, না উপরের কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, টিভিএ। অর্থাৎ টিভিএ পরিকল্পনাকে অনুসরণ করেই ডিভিসি পরিকল্পনা করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন? অর্থাৎ হিমালয়ের অধিক প্রাচীন হলো কোন নদীটি? শতদ্র, গঙ্গা, বিপাশা, না ইরাবতী? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, শতদ্র। অর্থাৎ ভারতের মধ্যে নিচের নদীগুলির মধ্যে শতদ্র নদী হলো হিমালয়ের অধিক প্রাচীন। ভারতের নয়, হিমালয়ের অধিক প্রাচীন নদী হলো শতদ্র। চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আদমশুমারি 2011 অনুযায়ী সর্বাধিক নগরায়ণ যে রাজ্যতে ঘটেছে সেটি হলো মহারাষ্ট্র, গোয়া, তামিলনাড়ু, কেরালা? এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, গোয়া। আদমশুমারি 2011 অনুযায়ী সর্বাধিক নগরায়ণ ঘটেছে যে রাজ্যটিতে সেটি হলো গোয়া। আমাদের পরবর্তী প্রশ্ন হলো আদমশুমারি 2011 অনুযায়ী নিচের কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বনিম্ন? অর্থাৎ কোন রাজ্যে জনঘনত্ব সর্বনিম্ন? জম্মু কাশ্মীর, বিহার, অরুণাচল প্রদেশ, না মণিপুর? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, অরুণাচল প্রদেশ। আদমশুমারি 2011 অনুযায়ী অরুণাচল প্রদেশ রাজ্যটিতে জনঘনত্ব সর্বনিম্ন এবং জনঘনত্ব সর্বোচ্চ বেশি সেটি কোন রাজ্যে? সেটি হলো বিহার। বিহার রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থাটি হলো গার্ডেন রিচ শিপ ওয়ার্কস কলকাতা, মর্মগাঁও ডক মুম্বাই, হিন্দুস্তান শিপইয়ার্ড বিশাখাপত্তনম, না কোচিন শিপইয়ার্ড কোচি? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কোচিন শিপইয়ার্ড কোচি, যেটি ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা। পরবর্তী প্রশ্ন হলো নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ? অর্থাৎ নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ? ছোটনাগপুর মালভূমি, খাসি পাহাড়, পূর্বঘাট পাহাড়, না কচ্ছ? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি, কচ্ছ। অর্থাৎ নিচের কচ্ছ স্থানটিতে জেরোফাইট উদ্ভিদ দ্বারা পরিপূর্ণ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো শিলং মালভূমি। এই শিলং মালভূমিকে মেঘালয় নামে পরিচিত। শিলং মালভূমি মেঘালয় মালভূমি নামে পরিচিত কোন ব্যক্তি নামকরণ করেছিলেন? অর্থাৎ কোন ব্যক্তি মেঘালয় মালভূমি নামকরণ করেছিলেন? অপশান এ হচ্ছে OHK স্পট, SP চ্যাটার্জি, DN ওয়াদিয়া, RL সিং? এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশান বি, SP চ্যাটার্জি। শিলং মালভূমিকে মেঘালয় নামে পরিচিত দিয়েছিলেন SP চ্যাটার্জি।
আমাদের পরবর্তী প্রশ্ন হলো অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে, প্রবাহিত হয়েছে দুটি ভিন্ন দিকে। নদী দুটি হলো কি কি? অমরকণ্টক মালভূমি থেকে যে দুটি নদী উৎপন্ন হয়েছে, অনেকগুলি নদী উৎপন্ন হয়েছে, তার মধ্যে যে দুটি নদী দুটো বিপরীত দিকে প্রবাহিত হয়েছে, সেই দুটি নদী কি কি? অপশান এ নর্মদা ও তাপ্তি, নর্মদা ও মহানদী, তাপ্তি বেতোয়া, তাপ্তি সোন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নর্মদা এবং মহানদী। নর্মদা এবং মহানদী দুটি, একটি পশ্চিম দিকে এবং একটি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, কিন্তু নর্মদা ও তাপ্তি দুটি নদী পাশাপাশি প্রবাহিত হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, নর্মদা এবং মহানদী। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোন নদীর কোন পর্বতশ্রেণীর ভিন্ন ঢালে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? কোন পর্বতশ্রেণীর ভিন্ন ঢালে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? অপশান এ আরাবল্লী, অপশান বি বিন্ধ্য, অপশান সি পূর্বঘাট, অপশান ডি পশ্চিমঘাট। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি, পশ্চিমঘাট, অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের ঢালে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? অপশান এ ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, আর্দ্র শুষ্ক প্রকৃতির, আর্দ্র প্রকৃতির, না শুষ্ক উপক্রান্তীয় প্রকৃতির? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, অর্থাৎ ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতে সর্বাধিক পতিত জমি রয়েছে কোন রাজ্যে? ভারতে সর্বাধিক পতিত জমি রয়েছে কোন রাজ্যে? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি রাজস্থান, অপশান ডি গুজরাট। ভারতবর্ষে সর্বাধিক পতিত জমি রয়েছে যে রাজ্যে, সেটি হলো রাজস্থান, অর্থাৎ অপশান সি হলো রাইট অ্যান্সার। চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। ভারতের যেখানে জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে, অর্থাৎ জোয়ার ভাটার ফলে থেকে যে শক্তি উৎপন্ন হয়, যে অচিরাচরিত শক্তি উৎপন্ন হয়, জোয়ার ভাটা শক্তি, সেই শক্তি উৎপাদনের সবচেয়ে অনুকূল যে ভৌগোলিক পরিবেশ যেটা, সেটি কোনটায় দেখতে পাওয়া যায়? অপশান এ মালাবার উপকূলে, অপশান বি কোঙ্কণ উপকূলে, অপশান সি গুজরাট উপকূলে, অপশান ডি করমণ্ডল উপকূলে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, গুজরাট উপকূলে, অর্থাৎ গুজরাট উপকূলে জোয়ার ভাটার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, নিচের কোনটি পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মিলনবিন্দু? অর্থাৎ পূর্বঘাট এবং পশ্চিমঘাট যে পর্বত দুটি এসেছে, সেই পূর্বঘাট এবং পশ্চিমঘাট যে পর্বত দুটি যে মিলনস্থল, সেটি নিচের কোন অংশটি বা কোন জায়গাটি? জাভাভি পর্বতমালা, আনাইমালাই পর্বতমালা, নীলগিরি পর্বতমালা, না সিভারয় পর্বতমালা? এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, নীলগিরি পর্বতমালা, অর্থাৎ নীলগিরি পর্বতমালার মাধ্যমে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মিলনবিন্দু স্থাপিত হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, 1984 সালে ভোপাল গ্যাস ট্র্যাজেডি, 1984 সালে মধ্যপ্রদেশের ভোপালে যে গ্যাস ট্র্যাজেডি হয়েছিল, সেই যে গ্যাসটি নির্গত হয়েছিল, সেটি কোন গ্যাস? অপশান এ মিথাইল আইসোসায়ানাইড, অপশান বি মিথাইল আইসোসায়ানেট, অপশান সি মিথাইল আইসোক্লোরাইড, অপশান ডি মিথাইল আইসোক্লোরেট। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মিথাইল আইসোসায়ানেট। মিথাইল আইসোসায়ানেট গ্যাসটি নির্গত হয় ইউনিয়ন কার্বাইড কোম্পানি থেকে। মিথাইল আইসোসায়ানেট, যেটা MIC নামে পরিচিত, 1984 সালে মধ্যপ্রদেশের ভোপালে এই গ্যাস দুর্ঘটনা ঘটেছিল এবং বহু মানুষের মৃত্যু ঘটেছিল। অপশান বি হবে রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়? অপশান এ মুর্শিদাবাদ, অপশান বি মালদা, অপশান সি কোচবিহার, অপশান ডি বীরভূম। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, কোচবিহার। কোচবিহার জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে
কর্কটক্রান্তি রেখা গিয়েছে? অপশান এ মুর্শিদাবাদ, অপশান বি নদিয়া, অপশান সি মালদা, অপশান ডি পুরুলিয়া। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি নদিয়া। নদিয়ার উপর দিয়ে, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের আরও কয়েকটি জেলার উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গিয়েছে, তা হলো নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা। তাহলে অতএব 5টি জেলার উপর দিয়ে পশ্চিমবঙ্গের যে 5টি জেলা আছে তার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে। প্রথম হলো নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? অপশান এ দার্জিলিং, অপশান বি আলিপুরদুয়ার, অপশান সি কোচবিহার, অপশান ডি উত্তর দিনাজপুর। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ দার্জিলিং। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এটা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত। আমাদের পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কোনটি? অপশান এ রূপনারায়ণ, অপশান বি সুবর্ণরেখা, অপশান সি দামোদর, অপশান ডি কয়না। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি দামোদর। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদীর নাম হলো দামোদর। আমাদের পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি? পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা অপশান এ 1617 কিমি, 2145 কিমি, 2272 কিমি এবং 3300 কিমি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি 2272 কিমি। অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সীমানা সেটি হলো পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমানা স্পর্শকারী দেশ এবং সর্বনিম্ন সীমানা স্পর্শকারী দেশ হলো নেপাল। নেপাল সর্বনিম্ন 90 কিমি। নেপালের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা ভাগ করেছে 90 কিমি এবং আরেকটি দেশ আছে সেটি হলো ভুটান, তার সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শকারী 150 কিমি। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে সর্বোচ্চ বিশেষ 2272 কিমি বাংলাদেশের সাথে, নেপালের সাথে সর্বনিম্ন 90 কিমি এবং ভুটানের সঙ্গে 150 কিমি। তো বন্ধুরা, তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তোমাদের প্রস্তুতি একটু সাহায্য করে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে দেখো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।